গুড মর্নিং। আজকে যে লেকচারটি আমরা দেখব সেটি হচ্ছে এক্সপেরিমেন্ট 2, ডাইং অফ পলিস্টার ফ্যাব্রিক উইথ ডিসপার্স ডাই। সবাই হয়তো দেখতে পাচ্ছ আশা করি। এভরিথিং ক্লিয়ার টু অল অফ ইউ? ওকে, জি স্যার। আমরা ফার্স্ট ডেতে করেছিলাম, সেটি হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ ডাইস দিয়ে কটন ফাইবার ডাইং। হোপফুলি সেখানে কিছু কাজ দেওয়া ছিল কিনা আমার মনে নেই। ওকে, এখন আজকে যেটা দেখব সেটি হচ্ছে এক্সপেরিমেন্ট 2 অ্যাবাউট ডিসপার্স ডাইং সম্পর্কে। হোপফুলি এই ডাই সম্পর্কে এখনো পড়েছো কিনা জানা নেই, তবে আশা করি তোমাদের কিছু ধারণা আছে এবং যেহেতু ডিপ্লোমাতে পড়ে এসেছো একটু ধারণা দিতে চাচ্ছি। আচ্ছা, সবাই এখানে অনেক বেশি কথা বলছে, প্লিজ মিউট ইয়োরসেলফ। ওকে, তো ডাইং উইথ পলিস্টার ফেব্রিক উইথ ডিসপার্স ডাই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমত ডাইটাও ভিন্ন এবং একই সাথে ফাইবারটাও ভিন্ন। আমরা প্রথাগতভাবে ন্যাচারালি যেটার সাথে খুব বেশি পরিচিত সেটি হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই দিয়ে কটন ডাইং, যেখানে ফাইবারটা ছিল cellulosic fiber এবং ডাইটা ছিল reactive dye. But in case of this polyester fiber, this is totally man-made fiber. We know about it. Hydrophobic fiber মানে হচ্ছে যে পানি বিদ্বেষী বা পানি শোষণ করে না এমন জাতীয় ফাইবার, এবং সেটাতে আমরা ডাইং এর জন্য সাধারণত ডিসপার্স ডাই নিয়ে থাকি। তো এখন এই দুটো ডাই কেন এবং এই ফাইবারটা কেন এটা অন্য ডাই দিয়ে হবে না, বিষয় যেটা হচ্ছে এটার যে মূল ডাইং মেকানিজম সেটি হচ্ছে প্রথমত এটা যদি পলিস্টার ফাইবার হয়ে থাকে, এই পলিস্টার ফাইবারটা সাধারণত পানিতে দিলে সুয়েল হয় না। সুয়েল হয় না বলতে যেটা বোঝাচ্ছে মানে ফুলে ফেপে ওঠে না। ফুলে ফেপে ওঠে না। তো তোমাদেরকে বারবারই একটা কথা বলি, ওই যে গরম পানিতে বা চায়ে ডুবিয়ে যদি সেরকম হয় না, তো যার কারণে এখানে কিন্তু ডাই পার্টিকেল গুলো ঢোকার কোনো চান্স নেই। এটার স্ট্রাকচারটা খুবই ক্রিস্টালাইন স্ট্রাকচার, মানে সুসজ্জিত স্ট্রাকচার। আর অপরদিকে ন্যাচারাল ফাইবারের স্ট্রাকচার গুলো সাধারণত অ্যামরফাস রিজিয়নের হয়ে থাকে, সেখানেও কিছু ক্রিস্টালাইন রয়েছে। তো সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে অনেক বেশি সজ্জিত হওয়ার কারণে অণু পরমাণুগুলো, এবং যেহেতু এটা মানুষ এটা নির্দিষ্ট আকারে তৈরি করে, নির্দিষ্ট ছাঁচে ফর্মায় তৈরি করে, যার কারণে দেখা যাচ্ছে এই পার্টিকেল গুলো অণুগুলো অনেক বেশি সুসজ্জিত। এই সমস্ত সুসজ্জিত হওয়ার কারণে তাদের ভিতরে ডাই পার্টিকেল গুলো প্রবেশ করতে পারে না। এন্ড দিস ফাইবার হ্যাভ নো অ্যাফিনিটি অর সাবস্ট্যান্টিভিটি, অ্যাফিনিটি বলবো, টু দা ডাই পার্টিকেল। কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। এখন তাহলে এটাকে ডাইং করব কিভাবে? অপরদিকে আমাদের যে ডাই রয়েছে ডিসপার্স ডাই, আমরা অনেক প্রকার ডাইয়ের কথা পড়েছি। ওয়েট প্রসেসিং 1 এ প্রায় 4টা ডাই পড়েছি, ওয়েট প্রসেসিং 2 তে পড়বো। সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা ডাইসের প্রত্যেকটা ফাইবারের প্রতি অ্যাফিনিটি বা কিছু ফাইবারের কিছু ডাইসের প্রতি অ্যাফিনিটি থেকে থাকে, একটা টার্ম থেকে থাকে। তো সেখানে আবার তারা সেটা আয়নিক হতে পারে, ক্যাটায়নিক হতে পারে, অ্যানায়নিক হতে পারে ইত্যাদি। কিন্তু এই ডিসপার্স ডাইটা সেটি কিন্তু নন আয়নিক ডাই। তো এই নন আয়নিক ডাইসে হওয়ার কারণে যেটা হচ্ছে সেটি হচ্ছে যে আমরা যদি দেখি নন আয়নিক ডাইস হওয়ার কারণে এটি কোনো বন্ডে, যেরকম আমরা সল্ট লিঙ্কেজ তৈরি করি সে ধরনের কোনো বন্ডে সাধারণত যায় না। ওকে, তাহলে এটা কিভাবে ডাইং করব? ডিসপার্স শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। আমরা যদি বলি ডিসপার্সিং এবং সলিউবলাইজেশন দুটি টার্ম যদি আমরা বুঝতে চাই, তাহলে মনে করো একটা গ্লাসে চিনি এবং পানি নিয়েছো, আরেকটা গ্লাসে পানি এবং বালি নিয়েছো। তাহলে ঘটনা কি? তো এখানে যে প্রথম গ্লাসে চিনি এবং পানি সেটা কিন্তু ডিজলভ হয়ে যাবে, অর্থাৎ গুলে যাবে, মিশে যাবে। এটা সলিউবল বলা হচ্ছে। এবং ডিসপার্স ডাইকে আমরা ইনসলিউবলও বলছি। তো ইনসলিউবল মানে তো আমরা জানি যে সেটা ডুবে যাবে না। আবার ডিসপার্স বলছি, তাহলে ডিসপার্সটা কি? যখন এখানে তুমি কোনো কিছু দিয়ে ঘুটনি দিবা বা ডাল ঘুটনি বা কোনো কিছু দিয়ে, তখন কি হবে? ডাইটা চারপাশে ছড়িয়ে পড়বে কিন্তু পানির সাথে মিশে যাবে না বালিগুলা। এই যে চারপাশে ছড়িয়ে পড়া, এটাকে বলা হয় ডিসপার্স প্রক্রিয়া। তো এই যে ডাইটা সেটি কিন্তু পানিতে সলিউবল নয়। তো এটা ডিসপার্সিং এজেন্টের মাধ্যমে, আমরা ডিসপার্সিং এজেন্ট ইউজ করি, সেই এজেন্টের মাধ্যমে এরকম চারপাশে ছড়িয়ে পড়ে। এখন আমরা জানি পলিস্টার ফাইবারের টিজি বা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার 70 থেকে 120,
এবং টিএম যেটা মেল্টিং টেম্পারেচার সেটা হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 250 ডিগ্রি সেন্টিগ্রেড এবং টিজি হচ্ছে, আমরা তো জানি টিজি, টিএম, টিসি, টিপি। তো 70 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে ওঠা শুরু করলে পলিস্টার ফাইবার গুলো একটু নরম হওয়া শুরু করে। তো 120 উঠলে সেজন্য আমরা সাধারণত লক্ষ্য করে থাকবো যে 130 তে ডাইং করা হয়। তো 130 তে ডাইং করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যখন এই 120 ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করবে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে উঠে যাবে, তখন এই ফাইবারটা টেম্পারেচারের কারণে একটু সফট হবে। সফট হলে তার ভিতরে গ্যাপের সৃষ্টি হবে, এবং তো তার ভিতরে যখন গ্যাপের সৃষ্টি হবে তখন এই যে আমাদের ডিসপার্স ডাই, ননায়নিক ডাই, এই ডাইটা ফাইবারের ভিতরে প্রবেশ করবে স্বাভাবিকভাবে, সেটা বাতের কন্ডিশনের কারণে। ওকে, প্রবেশ করলো। প্রবেশ করার পর কি হচ্ছে? প্রবেশ করার পর আমরা কি করতেছি? ডাইটা ফাইবারের ভিতরে প্রবেশ করলো, মল্টেন বা সফটেন ফাইবারের ভিতরে প্রবেশ করলো। এরপর টেম্পারেচারটাকে আমরা কি করছি? কমিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? সেটা আবার শক্ত হয়ে যাচ্ছে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে আমাদের যে মেরিট ম্যাটাডোর বল পেন গুলো রয়েছে সেগুলোকে মনে করো আগুনে লাগালাম। আগুনে লাগালে সেগুলো কি হবে? গলে যাবে। তার ভিতরে একটা ধানের বিচি বা ধান ঢুকিয়ে দিলাম, বা একটা ভুট্টা ঢুকিয়ে দিলাম, বা একটা লোহা ঢুকিয়ে দিয়ে সেটাকে ঠান্ডা করে ফেললাম। তখন আল্টিমেট কি হলো? ওই লোহাটা এবং আমাদের যে ম্যাটাডোর কলম তার ভিতরে কিন্তু কোনো আকর্ষণ বিকর্ষণ ছিল না। কিন্তু পলিস্টারটাকে যখন গলানো হলো, তার ভিতর থেকে লোহাটাকে যখন ইনসার্ট করা হলো, তখন কিন্তু তাদের ভিতরে বন্ড সৃষ্টি হলো, বা তো যেটাকে আমরা বলবো যে ফিশিং বলা যেতে পারে, যে ট্রাপড হয়ে যাওয়া। তো ডাই পার্টিকেল গুলো এইভাবে আমার যে পলিস্টার ফাইবারটা আছে গরম অবস্থায় তার ভিতরে প্রবেশ করে, যখন ঠান্ডা করা হয় তখন এই ডাই গুলো ফাইবারের ভিতরে থেকে যায়। যার কারণে তোমরা লক্ষ্য করবা এই যে ট্রাপড হয়ে গেল, এখানে দুটো থিওরি রয়েছে, একটা ফ্রি ভলিউম থিওরি, একটা পোর মডেল থিওরি রয়েছে। তোমরা ইয়েতে পড়বা হয়তো, ইয়েতে থিওরিতে। তো এই দুটো থিওরির ফলে বলা হচ্ছে যে এরকম গ্যাপ সৃষ্টি হয়ে ঢুকে যাবে এবং টেম্পারেচার কমানোর ফলে সেটা ট্রাপড হয়ে যাবে এবং ডাইটা বেরিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবে না। তো যেই কারণে ডিসপার্সড আইসের যে ফাস্টনেস প্রপার্টিজ গুলো সেগুলো ভালো হয়। তো এইটা হচ্ছে মোটামুটি ডিসপার্স ডাইং এর কি বলবো, মেকানিজম। তোমরা কি বুঝতে পেরেছো মেকানিজমটা? জি স্যার। ওকে, তো এরপরে আমরা চলে যাব আজকের এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে কিভাবে আজকে আমরা ডাইং করব। তো প্রথমে আমরা বলছি যে পলিস্টার ডাইং এর জন্য আমাদের কি লাগবে, সেটি হচ্ছে পলিস্টার ওভেন ফেব্রিক, নিট ফেব্রিক, যেটাই হোক না কেন। প্রি ট্রিটেড বলতে যেটা বোঝাচ্ছে, প্রি ট্রিটমেন্ট তো স্কাউরিং, ব্লিচিং, মার্সারাইজিং ইত্যাদি বোঝায়। তো যেহেতু পলিস্টার ফেব্রিক, এটা তো আর ম্যানমেড ফেব্রিক, কোনো ইয়ে নেই, অর্থাৎ তেল, চর্বি, মোম, কালার ইত্যাদি নেই। সেজন্য এটার প্রি ট্রিটমেন্ট সেরকম প্রয়োজন হয় না, জাস্ট একটা ওয়াশ প্রয়োজন হয়। বলা হচ্ছে যখন তৈরি করা হয় তখন কিছু স্পিন ফিনিশ এবং হ্যান্ডেলিং এর ফলে এক ববিন থেকে আরেক ববিন বা এরকম আনা নেওয়া করতে কিছু ময়লা লাগতে পারে, সেই জন্য সেটাকে, বা নিটিং এর সময় কিছু তেল তেল লাগতে পারে, সেজন্য ওয়াশ করে নিতে হবে। ওকে, পলিস্টার ফেব্রিক প্রিপারেশন গেল। এরপরে আমাদের আর কি কি লাগবে? বিকার, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, স্যাম্পল ডাইং মেশিন, গ্যাস বার্নার, পট এটসেট্রা। এখন আসি, আমরা এই পলিস্টার ডাইংটাকে কয়েকটি প্রক্রিয়া করতে পারি। একটা হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার মেথড। হাই টেম্পারেচার হাই প্রেসার মেথড কি বলা হচ্ছে? এখানে 130 এর উপর টেম্পারেচার থাকবে এবং প্রেসার থাকবে 2 অ্যাটমসফিয়ার বা নিয়ার অ্যাবাউট প্রেসার থাকবে। হাই টেম্পারেচার হাই প্রেসার। আরেকটা হচ্ছে নরমাল মেথড। নরমাল মেথড কি? নরমাল মেথড টেম্পারেচার হচ্ছে যে নরমাল 100 ডিগ্রিতে ডাইং করব। নরমাল 100 ডিগ্রিতে সাধারণত আমরা যেহেতু 70 থেকে আমাদের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার শুরু হয়, হালকা কিছু ডাই প্রবেশ করবে, নট মোর, ডার্কার কালার সম্ভব নয়। আরেকটা হচ্ছে কেরিয়ার মেথড। কেরিয়ার মেথডে কি? কেরিয়ার মেথডের টেম্পারেচারও 100, 130 নয়। আমরা জানি যে ইন্ডাস্ট্রিতে যত বেশি টেম্পারেচার উঠানো হবে বা তত বেশি এনার্জি কনজিউম করা হবে এবং কস্ট বেড়ে যাবে। ফর দিস রিজন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি ডাইং করা যায় পলিস্টার, তাহলে খারাপ কি? সেজন্য যেটা করা হয়ে থাকে কেরিয়ার মেথড, অর্থাৎ কেরিয়ার এক প্রকার কেমিক্যাল যেটা ইউজ করা হয়ে থাকে, যেটা ইউজ করলে কি হবে?
যেটা ইউজ করলে কেরিয়ার কি করবে, আমাদের যে পলিস্টার ডাই পার্টিকেলের পলিস্টারের জন্য যে ডাই ডিসপার্স ডাই, সেই ডিসপার্স ডাইগুলোকে ধরে নিয়ে আসবে এবং 70 ডিগ্রি বা 100 ডিগ্রির ফলে এখানে যতটুকু সফট হয়েছে, যতটুকু ছোট ছোট পোর সৃষ্টি হয়েছে, সেই পোরগুলোতে ডাইগুলোতে প্রবেশ করতে সাহায্য করবে। আর হাই টেম্পারেচার হাই প্রেসারে যেটা হবে সেটি হচ্ছে যে 130 উঠলে সেখানে বড় বড় পোর সৃষ্টি হবে, সো সেখানে আর কেরিয়ার এজেন্ট এক্সট্রা দরকার নেই, সেটা আপনি প্রবেশ করবে। তো কেরিয়ার এজেন্টটা তখন কি করছে, 100 ডিগ্রিতে ধরে নিয়ে এসে প্রবেশ করিয়ে দিচ্ছে। তাহলে এখানে আমরা তিনটা মেথড দেখি, হাই টেম্পারেচার হাই প্রেসার মেথড, কেরিয়ার মেথড এবং নরমাল টেম্পারেচার মেথড বা অ্যাটমসফেরিক মেথড। এই তিনটা মেথডে ডাইং করা হয়। সাধারণত আমাদের দেশে হাই টেম্পারেচার হাই প্রেসার মেথড খুবই ভাবে প্রচলিত, নরমাল বা কেরিয়ার মেথড সেভাবে ততটুকু প্রচলিত নয়। তারপরে আমরা সবগুলোই দেখবো, নো প্রবলেম। ওকে, নাও আচ্ছা, এক মিনিট। ওকে, রেসিপি আমরা এখানে যেটা দেখবো এটা কেরিয়ার মেথডে। আমি দুটোই বলে দিব, হাই টেম্পারেচার হাই প্রেসার মেথড, কেরিয়ার মেথড, দুটোই বলে দিব, নো প্রবলেম। দেখো সেই দিনের হিসাবগুলো খেয়াল আছে কিনা আমি জানি না, আমি ধরে নিচ্ছি আশা করি আছে। তো এখানে লাগবে গ্লাস ডট, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, ডাইং মেশিন, গ্যাস বার্নার, থার্মোমিটার, পট, লাইট। রেসিপি কি? রেসিপি হচ্ছে ফেব্রিক ওয়েট, আমরা জানি 5 গ্রাম। মেটেরিয়াল টু লিকের রেশিওটা তার আগে প্রথমে হিসাব করে নিতে হবে। এখানে 1:30 আছে, সেখানে তুমি যে কোনোটা নিতে পারো। 1:20, 1:30, 1:50 অ্যাজ ইউর উইশ। ফ্যাক্টরিতে সাধারণত 1:7, 1:8, 1:10 এ করা হয়ে থাকে। তো ধরে নিলাম আজকে আমরা সেদিন 1:20 তে করেছিলাম, আজকে 1:10 এ করব। তাহলে টোটাল লিকুয়ার কত হবে 5 গ্রাম ফেব্রিক হলে? 5 গুণন 10 সমান কত হবে? 50 মিলি। তাহলে আজকে টোটাল লিকুয়ার হচ্ছে 50 মিলি। ডান। ডিসপার্স ডাই 1%, সাধারণত অন দা ওয়েট অফ দা ফেব্রিকে হবে। তাহলে ডাই হিসাব করব এখান থেকে। তারপরে বলা হচ্ছে ডিসপার্সিং এজেন্ট 1 গ্রাম পার লিটার। অ্যাসিটিক অ্যাসিড পিএইচটাকে কম রাখার জন্য, অ্যাসিডিক রাখার জন্য। কেন অ্যাসিডিক রাখা হবে? কারণ হচ্ছে ডিসপার্স ডাই অ্যাসিডিক মিডিয়ামে পলিস্টারের ভিতরে প্রবেশ করতে পারে বা পলিস্টারের প্রতি সাবস্ট্যান্টিভিটি শো করে। টেম্পারেচার 100 ডিগ্রি অবলিক 130 ডিগ্রি। যদি আমরা কেরিয়ার না দেই, 2 গ্রাম পার লিটার কেরিয়ার না দেই, তাহলে আমাদের দরকার নাই, 130 ডিগ্রি হবে। যদি 2 গ্রাম পার লিটার দেই তাহলে 100 ডিগ্রি হবে। টাইম মোটামুটি 40 মিনিট না 1 ঘন্টা বলবা। ফ্যাক্টরিতে সাধারণত অনেক বেশি ঘন্টা লাগে, যতক্ষণ শেড না মিলে ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। এই হলো সিম্পলি রেসিপি। আমরা শুরু করছি। তাহলে আমরা হিসাব করছি কত? টোটাল লিকুয়ার 1:10 ধরে আমরা হিসাব করছি, তাহলে 5 into 10, তাহলে আমাদের কত আসলো? 50 মিলি। ওকে, ডান। তাহলে ফেব্রিক ডিসপার্স ডাই কত পার্সেন্ট? 1%। কত পার্সেন্ট? এখানে আমরা দেখব 1% ডাই। তো 1% ডাই কিভাবে হিসাব করব ফেব্রিক ওয়েটের? 5 এর 1%, 5 এর 1%, 1% মানে 1/100, তার মানে কি 5/100, তার মানে কি 0.25, তাই না? এই কথাটা বলো কি? জি স্যার, জি স্যার, স্যার। জি Yes. স্যার। ক্যালকুলেটর সাথে নাও। জি স্যার, ক্যালকুলেটর সাথেই স্যার। এই কোথায় গেল আমাদের হিসাব? 5/100 কত হয়? 0.25 হয়। ধ্যাৎ, না 20 হয়। জি স্যার, এটা না। 0.20 স্যার। 5/100 কত হবে? 0.20 কেন? স্যার 5/100 হবে 0.05 স্যার, 0.05 স্যার। হুম, স্যার 0.05 হয় স্যার। তাহলে তাহলে হচ্ছে কত? ডাই কতটুকু হবে আমাদের? স্যার 0.05 স্যার। 0.05 5। গ্রাম। ওকে, জি স্যার। এ পর্যন্ত ওকে? ওকে, স্যার মনে তো হচ্ছে স্যার। হ্যাঁ।
তাহলে এবার আমরা আসবো কেরিয়ারের হিসাবে। কেরিয়ার কতটুকু আছে রেসিপিতে? 2 গ্রাম পার লিটার, তাই জি না? স্যার। তাহলে আমার জি স্যার। 50 মিলির জন্য কতটুকু লাগবে? 1000 মিলির জন্য লাগে কত? 2 গ্রাম। জি স্যার। 1000 গ্রাম 2 গ্রাম পার লিটার মানে কি? মানে হচ্ছে যে 1000 এ 2 গ্রাম, তাই না? তাহলে হ্যাঁ, একে কত, 50 এ কত? এক তাহলে এক এক একর 50। 50 ইন্টু 2 আর নিচে হচ্ছে 1000। 100 তার স্যার। মানে কি স্যার 1 গ্রাম। 1000। তার মানে কি 100 ভাগ 1000। হ্যাঁ, তাই তো স্যার। এক হবে না, 0.01 5। গ্রাম। ও ওটা কি 50 দিয়ে 100, 5 কেন? ঠিক আছে, তাহলে আমার স্যার কেরিয়ার 0.1 গ্রাম। হ্যাঁ, কেরিয়ার লাগতেছে আমার হ্যাঁ, 0.1 0.1 গ্রাম স্যার। গ্রাম। ওকে, এরপরে আসি ডিসপার্সিং এজেন্টের হিসাবে। ডিসপার্সিং এজেন্ট কতটুকু? 1 গ্রাম পার লিটার। তাহলে একই ভাবে, তাহলে 1 গুণন 50 বাই 1000, একই ভাবে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে? 50 ভাগ হচ্ছে 1000, 0.05। তাহলে ডিসপার্সিং এজেন্ট কতটুকু লাগবে? 0.05 মিলি। ওকে, হলো। অ্যাসিটিক অ্যাসিড, আচ্ছা এটা 0.8 ফ্র্যাকশন নিয়েছে। ওকে, ফ্র্যাকশন নিলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে স্যার কয়েক ফোঁটা নেওয়া হয়। হ্যাঁ বলো। স্যার ডিসপার্সিং এজেন্টটা কি স্যার সিকুয়েস্ট্রেটিং এজেন্ট? ডিসপার্সিং এজেন্ট সিকুয়েস্ট্রেটিং এজেন্ট হবে কেন? সিকুয়েস্ট্রেটিং এজেন্টের কাজ কি? পানির ক্ষরতা দূর করা। আর ডিসপার্সিং এজেন্টের কাজ হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইটাকে, সরি ডিসপার্স ডাইটাকে ডিসপার্স করে রাখা, যেহেতু সেটা পানিতে সলিউবল নয় সেজন্য। সলিউবল করার জন্য বলা হয় কিন্তু এটা আসলে সলিউবল করে না, চারিদিকে ছড়িয়ে দেয়, যার কারণে সমসত্ব মিশ্রণের মতো দেখায়। লেভেলিং এজেন্ট বলা যায় স্যার? না, লেভেলিং এজেন্টও বলা যাবে না। তোমাদের তো লেভেলিং বুঝাইলাম, এজেন্টের সাথে তো কালারের সমতার কথা বোঝায় আমি তো বোধহয়। তোমাদেরকে বললাম যে একটা হচ্ছে চিনি এবং পানি যদি মিক্স করি তাহলে কি হয়? গুলে যাবে, সেটা হচ্ছে সলিউবল। আর যখন পানি এবং চিনি একসাথে মিক্স করব সেটা তো গলবে না। তো তখন এই পানি এবং বালির ভিতরে তুমি যখন ঘুটা মারবা তখন কি হবে? বালিটা চারপাশে ছড়িয়ে যাবে, তাই না? তো এই যে চারপাশে সমানভাবে ছড়িয়ে যাওয়া সেটাই হচ্ছে ডিসপার্সিং প্রসেস। আর এইটাকে ইনশিওর করার জন্য ডিসপার্স দেওয়া হয়, যেন ডিসপার্স ডাইটা পানিতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। বুঝেছো স্যার আমার তাহলে কথা? লেভেলিং এজেন্টটা কি স্যার? ডিসপার্সিং এজেন্ট আর লেভেলিং এজেন্টের কাজ তো এক স্যার। লেভেলিং এজেন্টের কাজ হচ্ছে লেভেল ডাইং ইনশিওর করা, সেটা ফেব্রিকের উপর যেন বেশি পরিমাণে ডাই ডিপোজিট হতে না পারে সেই ব্যবস্থা করে। ঠিক আছে, প্রত্যেকটার কাজ ভিন্ন, নট একই জিনিস নয়। ক্লিয়ার? স্যার সিকুয়েস্টারটা আরেকবার একটু বলবেন স্যার? সিকুয়েস্টারিং এর এজেন্টটা এজেন্টের কাজ হচ্ছে পানির ক্ষরতাকে দূর করা। পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের উপস্থিতির কারণে পানি ক্ষরতা দেখা দেয়, সেটাকে দূর করে সিকুয়েস্টারিং এজেন্ট। ওকে, অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণটা এখানে মেজার করে নাই, তোমরা চাইলে 1 গ্রাম পার লিটার ধরে মেজার করতে পারো অথবা না। এটি সাধারণত পিএইচ 4.5 আনতে যতটুকু অ্যাসিটিক অ্যাসিড লাগে ততটুকুই দিছে এখানে। ওইখানে যেটা দেখিয়েছে যে 0.85 মিলি দিলেই তার ওই 130 তে, অর্থাৎ 300 মিলি বা 200 মিলি যতটুকু আসে সেটাতে এতটুকু দিয়েছে। তোমাদের পটে 50 মিলি পানির জন্য যতটুকু 1 ফোঁটা হলে 1 ফোঁটাই দিবা, যতটুকু দরকার। আবার যদি হিসাব করতে চাও তাহলে হিসাব করতে পারো, নো প্রবলেম। তখন সেটাকে রেসিপিতে গ্রাম পার লিটারে উল্লেখ করতে হবে বা মিলি পার লিটার। অ্যাসিটিক অ্যাসিড তো আর গ্রাম পার লিটার হচ্ছে না। ওকে, গ্রাম পার লিটার হবে যদি সলিড অবস্থায় পাওয়া যায়। টেম্পারেচার 100 টাইম 40। এখন চলো ডাই মাপি। ডাইসের পরিমাণ কতটুকু? ডিসপার্স ডাইসের পরিমাণ 0.05 গ্রাম। 0.05 গ্রাম। ওকে, এবার এই 0.05 নিকটিতে মাপবো না আমি কি করব, এটা
স্টক সলিউশন করব। 1% স্টক সলিউশন মানে কি? 1% স্টক সলিউশন মানে হচ্ছে 1 গ্রাম ডাই থাকবে, সরি 100 মিলি পানিতে, এক 100 1 মিলি গ্রাম ডাই পানিতে থাকবে, ডাই থাকবে কত? 1 গ্রাম, তাহলে 1 মিলি পানিতে কতটুকু ডাই থাকছে? 0.1 হ্যাঁ, ভাগ দাও, 1 ভাগ 100, ভাগ উঠে না কে? 1 ভাগ 100, 0.01 হ্যাঁ 0.01 তাহলে সমান আসবে 0.01 গ্রাম। গ্রাম। ওকে, আমার লাগবে কত? সেটি হচ্ছে 0.05 গ্রাম। তাহলে আমি কি করব? সহজ করে ভাগ দিব কত? এখানে প্রতি মিলিতে কত আছে? 0.01। আমার লাগবে কত? 0.05 লাগবে না? ভাগ, এখানে আমার প্রতি হুম। মিলিতে কত আছে? 0.01 01 সমান কত? 5 মিলি। 5 তাহলে আমার যে স্টক সলিউশন করব সেখান থেকে যদি আমি 5 মিলি নেই, তাহলে আমার 0.05 গ্রাম ডাই নেওয়া হয়। এই বিষয়টা কি তোমরা বোঝো? তোমরা কি ক্লিয়ার হ্যাঁ যে 0.05 গ্রাম ডাই আমার মাপতে হবে? এখন 0.05 গ্রাম ডাই খুবই সূক্ষ্ম নিক্তি, না হলে মাপা সম্ভব না। সেজন্য আমরা কি করছি? কিন্তু 1 গ্রাম ডাই সহসাই মাপা যায়। সেজন্য আমরা কি করছি? 100 মিলি 1% স্টক সলিউশন করছি, মানে হলো 100 মিলিতে 1 গ্রাম ডাই ডিসলভ করছি। তাহলে প্রতি মিলিতে ডাই ডিসলভের পরিমাণ, প্রতি মিলিতে ডাইসের পরিমাণ 0.01 গ্রাম। এখন আমাদের দরকার কতটুকু ডাই নেওয়া? 0.05 গ্রাম। তো এখান থেকে যদি আমরা 5 মিলি ডাই নেই, তাহলে আমাদের 0.05 গ্রাম ডাই নেওয়া হয়ে গেল। ক্লিয়ার? তোমরা কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে 5 মিলি ডাই নিব আমরা। ডান। এরপরে আসে কেরিয়ার। কেরিয়ার হচ্ছে কতটুকু? 0.1 গ্রাম, তাই না? তো এখানে একইভাবে আমরা যদি ভাগ দেই, এখানে 0.1 গ্রাম, তাহলে 0.1, আরে এখানে তো লেখা যাচ্ছে না, দাঁড়াও। তাহলে এখানে যদি আমরা একইভাবে ভাগ দেই, 0.1 ভাগ এখানে কত? 0.01, কত আসে? ভাগ দাও। 0.1 ভাগ 0.01 কত আসে? 10। 10 আসছে, হ্যাঁ, তাহলে আমরা কি করব? কেরিয়ার যেটা 10 রয়েছে, হ্যাঁ 10, কেরিয়ার যেটা রয়েছে সেটারও স্টক সলিউশন করে নিব, এইভাবে করে নিয়ে সেখান থেকে 10 মিলি নিব। ক্লিয়ার? ওকে। জি স্যার। এরপরে এসিটিক অ্যাসিড চাইলে এইভাবে স্টক সলিউশন করে নিতে পারো, অথবা 2-1 ফোঁটা দিয়ে পিএইচটা অ্যাডজাস্ট করে নিতে পারো যে কতটুকু পিএইচটা লাগতেছে। ওকে, তো এখানে তাহলে আমাদের হলো 5 আর 10 15 মিলি, আর বাকি যে 85 মিলি সেটি হচ্ছে পানি। তাহলে না, আমাদের 50 মিলি, এবারের হিসাব 50 মিলি, সরি। তাহলে 5 10 15 মিলি, 35 মিলি পানি প্লাস 15 মিলি এটা, টোটাল হলো 50 মিলি। ওকে, এখন দেখো এখানে একটা কথা এর আগেও বলেছি, সেটি হচ্ছে যখন কোন সলিড পার্টিকেল, যেমন চিনি পানিতে ডিসলভ করব, তখন 100 মিলিতে 1 গ্রাম দিলে 1% ঠিক আছে। কিন্তু যখন লিকুইডে দিব, সাপোজ মনে করো যে 100 মিলিতে আমার 1 মিলি কোক দিব, তখন ওই 100 মিলি পানি থেকে প্রথমে আমাকে 1 মিলি পানি বের করে ফেলতে হবে, তারপর 1 মিলি কোক দিতে হবে। তাহলে সেটা 100 মিলিতে 1 মিলি হবে। কারণটা কি? না হলে যেটা হবে 101 মিলি হয়ে যাবে। তাহলে 101 মিলিতে আমার কোকের পরিমাণ তাহলে কি 101 মিলি তো হয়ে গেল, আমার তো দরকার 100 মিলি। সেজন্য লিকুইডের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, যখন লিকুইড সলিউশন করা হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, সেই অ্যামাউন্ট থেকে যতটুকু লিকুইড যোগ করা হবে সেটা বিয়োগ করে দিয়ে সেটা সমান করে নিতে হয়। ওকে, আমরা পরবর্তীতে আগাই। এই হলো আমাদের রেসিপি। তাহলে আমাদের ডাই নিলাম, কেরিয়ার নিলাম, ঠিক আছে? তো ডিসপার্সিং এজেন্ট জি স্যার। এর হিসাবটাও একই রকম, ওইটা হিসাব করি নাই।
আচ্ছা, ডিসপার্সিং এজেন্টের হিসাব করি। ওটা হচ্ছে 1 গ্রাম পার লিটার, মানে হচ্ছে কত বের করছি ওটা 0.05। 0.05, জি তাহলে স্যার। এটা ডাইসের মতোই 5 মিলি নিলেই হবে। তাহলে এখানে টোটাল 20 মিলি হয়ে গেল আর কি। ঠিক আছে, তাহলে এখানে 30 মিলি পানি। ওকে, এই হচ্ছে আর টোটাল 30 মিলি পানি। 30 মিলি পানি, তাহলে আমার 50 মিলি হয়ে গেল। এরপরে আমরা কি করব, এখানে হিসাবগুলো দেওয়ার চেষ্টা করেছি, যে কেমিক্যাল 1 কেমিক্যাল 2 সবগুলো মিলে এখানে যেটা তারা তাদের মতো হিসাব দেখিয়েছে, অর্থাৎ এটা আলাদা একটা হিসাব আমি করেছি। সেকেন্ডলি এবার আমরা চলে যাব প্রসেস কার্ভে। প্রসেস কার্ভের ক্ষেত্রে দেখো দুটো কার্ভ হবে, যেহেতু এটা 130 ডিগ্রি আর 100 ডিগ্রি দুটো কাহিনী আছে, তো এখানে যে কার্ভটা দেওয়া আছে একইভাবে সব কার্ভই আঁকাবা, এরকম করে দুটো দাগ দিতে হবে আমাদের। একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে টেম্পারেচার। এটাকে আগে কার্ভটাকে ভাগ করে নিতে হবে, যে এটা 130, তারপরে এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মনে করো 50, এটা মনে করো 30। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি করছে, রুম টেম্পারেচারে ওয়াটার, অ্যাসিটিক অ্যাসিড, ক্যারিয়ার সলিউশন, ডিসপার্সিং এজেন্ট, ডিসপার্স ডাই, ফেব্রিক স্যাম্পল সবগুলো দিয়ে কি করতেছে, নাড়াচ্ছে। এটা বেশি হয়ে গেছে, এটা ছোট হবে। এখানে 5 থেকে 10 মিনিট, কারণ তোমাকে এই পাশেটাও হিসাব রাখতে হবে। এটাও তুমি যদি ঘর কেটে নাও গ্রাফে করো, তাহলে তোমার গ্রাফে যদি করো তোমার ইয়েটা সুন্দর হবে প্রসেস কার্ভটা, কারণ প্রত্যেক দিকে ইকুয়াল। ওকে, এরপরে তোমাকে টেম্পারেচার উঠাতে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে মোটামুটি 60 মিনিটের মতো রাখবা, নেমে ড্রেইন করবা। তো এখানে ড্রেইন করার পর কিছু ডাই ফাইবারের গায়ে লেগে থাকে, যেগুলো সহজে যায় না, সেজন্য রিডাকশন ক্লিনিং নামে এখানে এক্সট্রা একটা প্রসেস রয়েছে, সেটি করতে হবে। আর যদি হাই টেম্পারেচার হাই প্রেসার মেথড করো, সেই ক্ষেত্রে শুধু এখানে টেম্পারেচারটা বাড়িয়ে দিতে হবে 130। এটা হচ্ছে কেরিয়ার মেথডে, এটা হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার মেথড। ওকে, 130। তারপর রিডাকশন ক্লিনিং এ যেতে হবে আমাদের। রিডাকশন ক্লিনিং কেন, যে সারফেসে যে ইনসলিবল ডাইটা আছে সেটাকে রিমুভ করে ফেলার জন্য রিডাকশন ক্লিনিং করতে হয়। রিডাকশন ক্লিনিং এর রেসিপি এখানে থাকার কথা, যে হাইড্রোস সহ। তো আমরা একটু দেখি, যে ওয়ার্কিং প্রসিডিউর, কারেকশন অফ স্যাম্পল, সেট ওয়াটার লেভেল এন্ড কনসেন্ট্রেশন, চেক ক্যারিয়ার সলিউশন। আচ্ছা, এখানে ডাইংটা দিছে, ইয়েটা দেয়নি, আমাদের ওটা অ্যাড করতে হবে। অর্থাৎ হচ্ছে আমাদের যে রিডাকশন ক্লিনিং, সেই রিডাকশন ক্লিনিংটা এখানে অ্যাড করতে হবে, কারণ হচ্ছে পলিস্টার ডাইসের অবশ্যই রিডাকশন ক্লিনিং লাগবে। ঠিক আছে, রিডাকশন ক্লিনিং ছাড়া জি স্যার। আমাদের পলিস্টার ডাইং করা যাবে না। তো আমি রিডাকশন ক্লিনিং এর রেসিপিটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ক্লিনিং, তো এতটুকু কি তোমরা বুঝেছো সবাই? হ্যাঁ, জি স্যার, মোটামুটি বুঝতেছি স্যার। মোটামুটি বুঝলে হবে না, পুরোটাই বুঝতে হবে। ঠিক আছে, পুরোটা বুঝতে হবে। 1 মিনিট। আচ্ছা, রিডাকশন ক্লিনিং এর রেসিপিতে তোমরা হচ্ছে দিবা রিডাকশন ক্লিনিং, 1 মিনিট দাঁড়াও। সেটি হচ্ছে হাইড্রোস তো দিবাই, হাইড্রোস কাস্টিকও দেয় রিডাকশন ক্লিনিং একবারে স্যার এই। হাইড্রোস আর কাস্টিক এগুলো সলিড আকারে থাকে স্যার, সলিড গুলতি হয় স্যার, মানুষের মধ্যে দিতে হয়। হ্যাঁ, এটা তো অবশ্যই গুলতে হবে, 2 গ্রাম করে বোধ হয় স্যার এরকমই হাইড্রোস 2 আরে। গ্রাম 4 গ্রাম, এক্স্যাক্টলি মনে নেই। কাস্টিক সোডা আর হাইড্রোস হচ্ছে 2 গ্রাম করে নিতে হয় স্যার বোধ হয়, মেবি। না না না, কাস্টিক সোডা বোধ হয় 1 গ্রাম আর হাইড্রোস 2 গ্রাম। যারা ডাইং এ জব করে তারা অ্যাকচুয়ালটা জানে, তারা এখন কি ইউজ করে। হাইড্রোস তো দেখছিলাম আগে। কেউ ডাইং এ জব করে না এখানে? আচ্ছা, দাঁড়াও, রেসিপি। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? স্যার রিডাকশনের 2 ব্যবহার করা হ্যাড 2 না, আমি তো জানতাম 4-2। আচ্ছা, যাই হোক, রিডাকশন ক্লিনিং 4-2 হোক আর 2-2 হোক, এই রিডাকশন ক্লিনিংটা আমাদেরকে করতে হবে।
ঠিক আছে, তাহলে একটা প্রসেস এক্সট্রা যোগ হবে, সেটি হচ্ছে রিডাকশন ক্লিনিং। মোটামুটি 80 তে সাধারণত করা হয়ে থাকে। তো সেই জন্য এই যে গ্রাফটা রয়েছে এখানে, সেই গ্রাফের পাশে তোমরা একটু অ্যাড করে নিবা, সেটি হচ্ছে রিডাকশন ক্লিনিং। রিডাকশন ক্লিনিং এর জন্য এখানে যেটা দিছে, এরা দিছে 6-3। আচ্ছা 2-4-6-3 একই ঘটনা। স্যার No কই matter. স্যার রেসিপিটা তো দেখি না স্ক্রিনে স্যার। না এখন তো এটা দেখাচ্ছি না, তাই দেখতেছো না। আচ্ছা যাই হোক, ও, যেটা ঘটনা সেটি হচ্ছে, আবার আমরা ইয়েতে ফিরে যাই আমাদের। আচ্ছা এখন দেখতে পাচ্ছ তো? দেখো, তাহলে আমরা এখানে 80 তে বা 90 তে, 80 থেকে 90 তে আমরা কি করছি, একটা ক্লিন দিচ্ছি। কি দিয়ে ক্লিন দিচ্ছি সেটা রেসিপিটা হচ্ছে হাইড্রোস দিব 4 গ্রাম পার লিটার, আর হচ্ছে কাস্টিক সোডা দিব 2 গ্রাম পার লিটার। তো এই হাইড্রোজ এবং কাস্টিক সোডা দিয়ে যখন আমরা ট্রিটমেন্ট করব, তখন পলিস্টার ফাইবারের উপরে যে আনইউজুয়াল ডাই, ইনসলিবল ডাই যেগুলো থাকবে, সেগুলো যেগুলো বন্ড করেনি বা ফাইবার পলিস্টারের ভিতরে ট্রাপড হয়নি, সেই ডাইগুলো চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা এর সাথে অ্যাড করে নিব। ক্লিয়ার? আমাদের যে রেসিপি রয়েছে সেই রেসিপির সাথে। তাহলে এখন এটার হিসাবটা টোটাল যে কেমিক্যাল তার অনুসারে করে নিবা। 4 গ্রাম পার লিটার, তাহলে 50 মিলির জন্য কতটুকু হবে? 2 গ্রাম পার লিটার, বা তুমি রিডাকশন ক্লিনিং কত মিলি ধরে নিয়ে দিবা সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। তাহলে এটা তোমরা ল্যাব রিপোর্টে অ্যাড করে দিবা, রিডাকশন ক্লিনিং। ঠিক আছে, রিডাকশন ক্লিনিং এটা অ্যাড করে দিবা, প্লাস এখানেও অ্যাড করে দিবা। 80 তে দেখাবা, 80 থেকে 90। তো আমার কাছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট সেমিস্টারে ডাইং কার্ভ আঁকানো শিখিয়েছিলাম, হোপফুলি সবার মনে আছে। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে বলো, আমরা শেষ করব। We have 3 minutes remaining. জি স্যার, ওই স্যার এইটা দেবো স্যার, না সমস্যা নেই স্যার। এখন কারোর কোনো প্রশ্ন থাকলে স্যার বলতে পারো। কারো কোনো প্রশ্ন স্যার থাকলে শীট, বলতে পারো। বলো। স্যার শীট দিয়ে দিন স্যার, এই দুইটা, আগের দিন আর আজকেরটা। এগুলো কমন কথা, গুগল ক্লাসরুমে অলরেডি সেদিনের ভিডিও শিট সব দেওয়া আছে, সো প্লিজ চেক গুগল ক্লাসরুম। ওকে স্যার। এটার কোনো কথা আছে কিনা, কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা সেটা বলো। জি না স্যার, আর নেই স্যার। আচ্ছা যদি না থাকে তাহলে রেকর্ড অফ করছি। থ্যাংক ইউ সবাইকে।